নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র পরবাসী 27 তারিখ রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিতে তুলে ধরা হয়েছে পূর্ব বাংলা অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী রাজনৈতিক এবং সাংস্কৃতিক দমন নীতি, বিশেষ করে বাঙালিদের উপর জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং তার ফলশ্রুতিতে সৃষ্টি হওয়া সামাজিক অস্থিরতা। চলচ্চিত্রটির পটভূমি 1947 সালের দেশভাগের পরবর্তী সময় থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং ধর্মীয় নির্যাতনের প্রেক্ষাপটে গড়ে ওঠা সংকটময় পরিস্থিতিকে কেন্দ্র করে অবর্তিত। ইতিহাসের এক বেদনাময় অধ্যায়কে স্মরণ করিয়ে দিয়ে পরবাসী নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে বাস্তুচ্যুতি ও পুনর্বাসনের কঠিন বাস্তবতা। তাই আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে এই অনুষ্ঠানে প্রোডিউসার অনিল দেবনাথ। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। অন্যদিকে রয়েছে এই ছবির অভিনেত্রী রুমা দেববর্মা, আপনাকেও নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু এই ছবিকে নিয়ে একটা আলাদা উৎসাহ এবং উন্মাদনা তো অবশ্যই রয়েছে, কারণ রাজ্যে তৈরি হওয়া সেই সিনেমা, যদিও আমাদের পার্শ্ববর্তী রাজ্যের অনেকেই কিন্তু এই সিনেমাতে কাজ করেছেন, অসম এবং পশ্চিমবঙ্গ, কারণ বাংলা ভাষাভাষী প্রত্যেকেই এই ছবিতে রয়েছেন বলেই আমি কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম। তবে এই ছবির যেভাবে ক্রেজ বাড়ছে রাজ্য জুড়ে, এবং রাজ্য নয় পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে তা রিলিজ হয়ে গেছে 20 তারিখ, তাই সেক্ষেত্রে একটা উন্মাদনা এবং একটা নতুন প্রজন্মের কাছে বার্তা তুলে দিতে এই ছবি তৈরি করা, কিভাবে এলো এই চিন্তা ভাবনা, সেই বিষয়টা নিয়ে আমি প্রথম প্রোডিউসারের কাছে যাব। কিভাবে ইচ্ছে হলো যে এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যাক, কারণ অনেকেই হয়তোবা সেই ইতিহাসটা সম্পর্কে জানেন না। আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। তাই এই ছবি করার পেছনে কবে উৎসাহ পেলেন বা কোথা থেকে উৎসাহ এলো, কিভাবে হলো বিষয়টা? আসলে আমি একজন ব্যবসায়ী, ব্যবসার ফাঁকে কিছু কিছু লেখালেখি আমি করে থাকি। আর তারই একটা লেখা আমার অনেকদিন আগেরই ছিল, সেটা একটা গল্পাকারে, তার সঙ্গে অনেকটাই বাস্তবের রূপ মিল রয়েছে। যেটা লেখা ছিল আমার নিজ দেশে পরবাসী। তো সেখান থেকেই আমার এই ছবির মূল বক্তব্যটা শুধু পরবাসী শব্দের মধ্যেই নিবদ্ধ করেছি। আর তার যে চিন্তা ভাবনা, পরবাসী বা পূর্ব পাকিস্তানের সেই সময়কার স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে বিশেষ করে হিন্দু বাঙালিদের উপরে যে অত্যাচার চলেছে, তার দগ্ধ ঘা কিছুটা আমার ব্যক্তিগত জীবনেও রয়েছে। কারণ 1962 বা 63 সালে আমিও আমার নাবালক অবস্থায় আমি আমার মা বাবার হাত ধরে পালিয়ে এসেছিলাম, সেটা আমার মনে আছে, আজও আমার মনে পড়ে। তাই ওই সময়কার যে অবস্থা এবং তার পরবর্তী অবস্থা যা দেখেছি আমরা আমাদের জীবদ্দশাতেই, এবং এই দীর্ঘ পথের পরিক্রমা হিসাবে আজকের এই পরবাসী ছবিটি আমরা ত্রিপুরাবাসী নয়, শুধু পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, বিশেষ করে দুটো বাংলা ভাষাভাষী রাজ্যে তো তার যথেষ্ট সমাদর রয়েছে। সেই সঙ্গে আমাদের এই ছবিটি আমরা 36টা ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় পাঠিয়েছিলাম, দেশে এবং বিদেশে। তার মধ্যে ভারতবর্ষে আমরা 4টা ফেস্টিভ্যালে তার কৃতিত্ব প্রশংসা পেয়েছি, যেমন কিফ কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, তাতে আমরা প্রশংসিত হয়েছি এবং 3 দিন আমাদের এই ছবিটি দেখানো হয়েছে কলকাতার বিভিন্ন নন্দন, মেট্রো এবং নটি বিনোদিনী হলে। আসামে গুয়াহাটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃত হয়েছে এটা, সেখানেও ছবিটি দেখানো হয়েছে। রাজস্থান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানেও ছবিটি দেখানো হয়েছে। ওয়ার্ক ইন প্রগ্রেসেই
ইফিতে হুম, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়াতে যে ফেস্টিভ্যালটা হয় হুম, সেখানেও দেখানো হয়েছে। সেখানে আমাদের এই ছবিটি অনেক বিদেশিরা এসে হুম, ব্ল্যাক বক্সে দেখেছেন, হুম, খুব প্রশংসাও করেছেন। হুম, সেই হিসাবে ভারতবর্ষ ছাড়া আরো 9টা দেশ থেকে হুম, আমরা এই ছবিটি প্রশংসা পেয়েছি, তাতে 5টাতে আমরা সিলেক্ট হয়েছি বেস্ট ফিচার ফিল্ম হিসাবে। হুম, এথনিক মাইগ্রেশন হুম, পরবাসীটার অর্থে আমাদের ভারতের বাইরে বা বাংলার বাইরে যারা জানেন সেটাকে এথনিক মাইগ্রেশন হিসাবে ট্রিট করেছেন হুম, বলে থাকেন। সেই থেকে আমরা এই মোট 14টা ফেস্টিভ্যাল থেকে আমরা প্রশংসা পেয়েছি। হুম, একদম। এবং আমি এবার অভিনেত্রীর কাছে যাব। রুমা দেববর্মা আমাদের সাথে রয়েছে। আপনার কি এটা প্রথম ছবি? আম, এই ছবিটা বাংলা ভাষায় হলে প্রথম ছবি। হুম, এর আগে আমি ককবরকে কয়েকটা করেছি। হুম। আহ, যে রাজ্যের একটা বিষয় তুলে ধরা, বাংলা ভাষাভাষীদের একটা বিষয় তুলে ধরা, বা এই সিনেমায় একটা অভিনয় করা অভিনেত্রী হিসেবে কেমন লেগেছে? আহ, ভালোই। একজন অভিনেত্রী হিসেবে কাজ করে, তাও মায়ের ভূমিকায় করতে পেরে মানে খুব কমফোর্টেবল। যেই ভূমিকাটা করতে আমার খুব ভাল লাগে। হুম, আহ, কারণ এই চরিত্রটা আমার ব্যক্তিগত জীবনের সাথেও মেল আছে। যেমন আমি একজন মা হিসেবে করতে ভাল লাগে। হুম, আর চ্যালেঞ্জিং হচ্ছে মা হিসেবে কাজ করা এখানে। আমার বয়সের তুলনায় একটু বেশি বয়সে, সেই বয়সে কাজ করা বা অভিনয় করাটা একটু চ্যালেঞ্জিং। হুম, কারণ ঠিক মতো সেই বয়সে অঙ্গভঙ্গি হুম, কিরকম হতে পারে সেটা হুম, হুম, নিয়ে অভিনয় করাটা একটু চ্যালেঞ্জিং এর ব্যাপার। সেটা দর্শকরা বলতে পারবে হুম, কিরকম আমি করেছি সেটাই। আর তা এখানে মা হিসেবে কাজ করা তো খুব ভালো। হুম। বে- এবং সেটাই। আপনি বলছিলেন যে মা হিসেবে কাজ করেছেন, হ্যাঁ, এবং ককবরকেও কিছু করেছেন, হ্যাঁ, বাংলাতেও করেছেন। দুটি ভাষাতেই আপনি কমফোর্টেবল? হ্যাঁ, মোটামুটি। আহ, এখানে এই এই ছবিতে আমরা বাংলা ছবি হলেও এটা আমরা বেশিরভাগ ককবরক ভাষাতেই বলেছি। ককবরক মানে সেখানে ককবরক বাংলা বললে আমাদের অ্যাকশনটা কিন্তু আমরা যেভাবে গ্রামে গ্রামে যেভাবে কথা বলি সেভাবে বলা হয়েছে এখানে। হুম, সেই অ্যাকশনটা মানে গ্রাম্য ভাষায় যেভাবে বাংলা বলি সেটা হুম, হুম, বলা হয়েছে এখানে। তো সেগুলি গ্রামে, শহরে তো বেশিরভাগ লোক সেইভাবে কথা বলে যে আমরা আমাদের মা বা আমাদের দিদা কিভাবে বলতো সেগুলি আমরা শিখেছি। হুম, এইরকম এই ছবিটা কাজ করা মানে সেখানে সাহায্য পেয়েছি সেইভাবে। একদম। আমি আবার অনিল বাবুর কাছে আসবো, যে এই ছবিটির নাম কেন দেওয়া হয়েছে পরবাসী, বা এর পেছনে কি কারণ তো আপনি তুলে ধরলেন ইতিহাসটা। এটা কি আপনার প্রথম ছবি? হ্যাঁ, আমার যে সংস্থা প্রোডাকশন হাউস, হুম, তার নাম পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন, হুম, এবং ত্রিপুরাতে পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশনের এটা প্রথম ছবি। হুম, অবশ্যই হুম, তার আগে আমি কোনো ছবি করিনি, এটা সত্যি হুম। কথা। আর এই ছবি তৈরি করার ক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া ছিল সেই সময়, যখন এই ছবিটা আপনি স্ক্রিনে দেখলেন প্রথমবার, যখন রিলিজ হলো, অনুভূতিটা কেমন ছিল? সেটা ছবির শুরু থেকে আমার প্রায় 2.5 বছরের এই জার্নি। হুম, প্রথমেই বলেছি গল্পটা আমার অনেকদিন আগের, 12-13 বছর আগেরই লেখা। হুম, হুম, কিন্তু যখন থেকে সিদ্ধান্ত হলো এই গল্পটাতে আমি ছবি তৈরি করব, হুম, তখন থেকে আমার জার্নি শুরু হয়। কাকে দিয়ে স্ক্রিন প্লে করব, হুম, কে তার প্রচ্ছদ দেবে, হুম, কে তার পরবর্তী সংলাপ দেবেন ভালো। হুম, তাতে একাধিক স্ক্রিন প্লেয়ারের কাছেও আমি গেছি, হুম, যাতে সঠিক সংলাপটা তুলে ধরতে পারে। হুম, কিন্তু একটা জিনিস ঠিক, পশ্চিমবাংলার অনেক লেখকই হুম, এটা চেষ্টা করলেও, যেহেতু আমরা এই ত্রিপুরা রাজ্যে আমাদের যে বাংলা ভাষাটা, সেই ভাষাটা বাংলার 12টা ডাইলেক্টের কোনোটাতেই পড়ে না। হুম, আমাদের এখানকার এই বাংলাটা কিছুটা মিশ্র ভাষা। হুম, হুম, তো সেই ভাষায় কথ্য বাংলায় স্ক্রিপ্ট বা ডায়ালগ লেখার মতো হুম, সেখানে কোনো স্ক্রিপ্ট রাইটারকে, স্ক্রিন প্লেয়ারকে আমরা পাইনি। হুম, যার জন্য উনি ওনার ভাষায় লিখেছেন, বাকিটা আমাকে তা কনভার্ট করতে হয়েছে। হুম, আবার ঠিক পাশাপাশি কিছু কিছু বাংলা বক্তব্যটা আমার ককবরককে চেঞ্জ করতে হচ্ছে। হুম,
তো এটা দ্বিভাষিক ত্রিভাষিক অবস্থান নিয়ে এই ছবিটা করা হয়েছে। তো এটা কষ্টসাধ্য ছিল, কিন্তু সকলের প্রচেষ্টায় এবং আমাদের এই শিল্পীদের মন খুলে অভিনয় করার মধ্য দিয়ে দেখেছি আমরা, এমনকি আমার ডিরেক্টর মানে পরিচালক যিনি ত্রিপুরারই ছেলে, তো প্রযোজক হিসেবে আমিও ত্রিপুরার ছেলে, সুতরাং সেই দিক থেকে আমাদের খুব অসুবিধা হয়নি। তার বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরাই, এমনকি শিশু শিল্পীরাও এখানে অভিনয় করেছে, যেটা রুমা দেববর্মা একটু আগে বললেন যে মা হিসাবে অভিনয় করতে পেরে আমি খুশি হয়েছি। তো সৌভাগ্যবশত এখানে তার নিজের সত্যিকারের নিজের মেয়েই ওখানে মেয়ে হিসাবে অভিনয় করেছে, সেটা একটা এডিশনাল আমাদের কাছে প্রাপ্য। ফলে এবং মেয়েটিও খুব সুন্দর অভিনয় করেছে, নাইসি দেববর্মা শিশু শিল্পীর মধ্যে যথেষ্ট ইয়ে রেখেছে সে অভিনয়ে। তো সেখান থেকে পরবাসীটা সম্পর্কে আমি তো আগে বললামই যে যেহেতু আমরা একটা দেশ ছেড়ে আরেকটা দেশে এসে আশ্রয় নিয়েছি, তাই সেখানে তো অবশ্যই আমরা পরবাসী। আর যদিও দেশটা একসময় এ রাজ্যেরই অধীনে ছিল, কিন্তু দেশ ভাগের পরে স্বাধীনতা পাওয়ার পরে তো সেটা অন্য একটা রাজ্য অন্য একটা রাষ্ট্র হয়ে গেছে। তো সেই দেশ থেকে এসে আত্মরক্ষার্থে আমরা যেখানে আশ্রয় নিয়েছি, এখানে আদিবাসী অঞ্চলের মানুষ যেভাবে এই বাঙালিদেরকে আশ্রয় দিয়েছেন, আতিথেয়তা দেখিয়েছেন, যেটা রুমা দেববর্মার অভিনয়ে রয়েছে। বৈনারীতে গিয়েছিল সে, যেখানে প্রতি বছর একবার করে বৈনারীতে যায়। বৈনারীটা কি এই সম্পর্কে রুমাকে প্রশ্ন করলেই বলে দেবে। বৈনারীতে গিয়ে সে দেখছে সেই বৈনারীটা, সেই বোন বা বন্ধুরা আজ সেখানে নেই, কারণ রাজ্যে চলছে অরাজকতা। সেখান থেকে কে কোথায় পালিয়ে গেছে তার ঠিক নেই। বিষণ্ণ মনে সে বাড়ি ফিরে এসে খুব খারাপ লাগছিল, মেয়ের কাছে তার বক্তব্য শেয়ার করছিল। তো সেই সুযোগটা আমরা পেয়েছি এখানে এই ছবি করতে গিয়ে। বাস্তবতাকে যথেষ্টভাবে অবলম্বন করেই আমরা, খুব সচেতন ভাবেই আমরা এই ছবিটা করেছি। একদমই, অর্থাৎ বাস্তব জিনিসকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ছবির মধ্য দিয়ে, যেখানে ছোট্ট থেকে বড় প্রত্যেকেরই এই ছবি স্ক্রিনে দেখার মতো, এবং ইতিমধ্যেই রাজ্য জুড়ে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে এই ছবি। আমি আবারও অভিনেত্রীর কাছে যাব, যখন আপনার কাছে এই অফারটি আসে, আপনি এই ছবিটি করছেন বা অফার দেওয়া হয়, নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন, বা তখন কেমন লাগছিল যে এই ছবিতে আপনি সুযোগ পাচ্ছেন? এই ছবিতে আমাদের একটা সেখানে একটা কথা উল্লেখ করতে হয়, একটা ড্রামা টিম আছে আমাদের, টিআরই ড্রামা। সেখানে আমাদের রুহি দেববর্মা স্যার আছেন। সেই থ্রুতে মানে সেখানে আসে, অফারটা আসে যে একটা বাংলা পূর্ব দিগন্ত প্রোডাকশনে একটা বাংলা ছবি হচ্ছে, সেখানে কাজ করার একটা অফার এসছে সবাই মিলে। তো যেহেতু আমাদের সংস্থা আছে নাটকের, তো সেখান থেকে আমাদের এই ছবিতে কাজ করার প্রস্তাবটা আসে। এখানে একটা কথা বলতে হয়, প্রস্তাব আসার আগে আমরা শুনেছি প্রথমে যে অডিশন হবে, এই ফিল্মের জন্য অডিশন হবে। তাও অনিল স্যারের একটা অফিসে আমরা যাই, কয়েকজন মিলে সেখানে অডিশন দিতে যাই। তার জন্য একটা স্পেশাল বলবো, কারণ আমরা খুব বড়কে করেছি, তা সেখানে কোনো অডিশন দেইনি আমরা, ডাইরেক্ট রিক্রুট বলবো, ডাইরেক্ট আমাদেরকে ফোনে যোগাযোগ করা হয়। এই একটা মানে অভিনয়ের একটা আছে, চরিত্রে অভিনয় করতে হবে, যোগাযোগ করা হয়, আমরা অভিনয় করি। কিন্তু এখানে আমি ফার্স্ট টাইম অডিশন দিয়েছি। তো অডিশনে আমরা কয়েকজন এসেছিলাম, সেখানে একটা গল্প আমাদেরকে দেওয়া হয়, আমরা মোটামুটি কয়েক মিনিট সেই গল্পটা, সেই একটা কনভারসেশনের মতো একটা দেওয়া হয়, সেই কনভারসেশনটা আমি অডিশনের সময় দিয়েছিলাম। তো এই জন্য একটা স্পেশাল, খুব ভালো লাগলো যে ফার্স্ট টাইম আমি অডিশন দিলাম। তো সেখানে সঙ্গে সঙ্গে আমি সিলেক্ট হয়েছিলাম, তার জন্য মানে খুব ভালো লাগলো। এরপরে এইভাবে আমাদের রুহি স্যারের মাধ্যমে এই ছবিতে কাজ করা শুরু হয়। আপনি বলছিলেন প্রথমেই যে আমি একটা মায়ের চরিত্র পালন করেছি, বা অভিনয়ে মায়ের চরিত্র ছিল এবং খুব ভালো লাগে। এই যে মাঝ বয়সী মায়ের চরিত্র পালন করা, এই ছবিতে কোন অভিজ্ঞতাটা কাজে লেগেছে আপনার? বেশিরভাগ বলতে গেলে এখানে
ককবরক ছবিতে যেগুলিতে কাজ করেছি সেখানে আমি বেশিরভাগই মাই হতাম এরকম, সেখানে এই অভিজ্ঞতা এই কাজ মানে আমার এই অভিনয় করতে সাহায্য করেছে। চ্যালেঞ্জিং হচ্ছে আমার সেটাই যে একটু আমার বয়সের তুলনায় একটু বেশি, সেই বয়সকে দেখানো চাল চলন কিভাবে করা সেই বিষয়টা একটু চ্যালেঞ্জিং আমার ক্ষেত্রে। আর কিন্তু আগেই বললাম যে এই মায়ের অভিনয় করতে আমার খুব ভালো লাগে, কমফোর্ট জোনের মধ্যে আছে সেটাই। আমি আবার অনিল বাবুর কাছে আসবো। অনিল বাবু, এই যে নবদিগন্ত ফিল্ম প্রোডাকশন যদি ভবিষ্যতে নতুন কোনো ছবি করে এবং আপনাকে যদি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাতে আপনি কি রাজি হবেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন ত্রিপুরার, এবং তার কর্পোরেট অফিস আমার কলকাতাতেও আছে, টলিপাড়াতেই। তো সেখানেও আমি বসি, এখানেও আমি বসি। আর অবশ্যই সেই মানসিকতা নিয়েই আমার সেই পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন প্রস্তুত যে নতুন কোনো ছবির যদি প্রস্তাব আসে নিশ্চয়ই আমরা ভেবে দেখব, যদি ছবির কন্টেন্ট ভালো হয়। ছবির বিষয়বস্তু ভালো না হলে আমি কোনো ছবি প্রস্তাব এলেই ছবি করতে হবে এমনটা আমি ভাবি না। এই ছবিতে কোন বিষয়টা শিক্ষণীয়? কারণ আমাদের দর্শকরা টিভির ওপারে বসে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, বা যারা এখনো পর্যন্ত এই সিনেমা সম্পর্কে হয়তো বা শুনেছেন কিন্তু এখনো টিভি স্ক্রিনে যাননি, তাদের জন্য কি বার্তা থাকবে যে কোন শিক্ষণীয় বিষয়টা তুলে ধরা হয়েছে? এখানে স্পষ্টতই বলা যায় কোন ধর্মীয় গোঁড়ামির কাছে মানবতাকে হার মানানো সম্ভব নয়। যারা মৌলবাদ বা ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাসী তাদেরকে হারিয়ে দিয়ে একই ধর্মের ইয়াসিন মিয়া সেখানে মানবতার পরিচয় দিয়েছে। একটা হিন্দু মেয়েকে হারিয়ে যাওয়া পরিবারের কাছ থেকে সে না পেয়ে, রাস্তায় কুড়িয়ে পেয়ে, জঙ্গলে কুড়িয়ে পেয়ে তাকে মানুষ করে, তাকে পালন পোষণ করে বড় করে তারপর নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ে দেওয়ার আগে উনি বারবারই তার ইনসানিয়তকে পরীক্ষা করার জন্য প্রচন্ড ঘুরেছেন। সেই গ্রামে, যেই গ্রামে তার মা বাবা ছিল, সেই গ্রামের নামটা ছিল রাম রহিমপুর, যেখানে রামও থাকেন রহিমও থাকেন। সেই রাম রহিমপুরেও সেই নিমাই মাস্টারকে তার ছাত্রের হুমকিতে, তারই ছাত্রের হুমকিতে পালিয়ে আসতে হয়েছিল। তো সেখানে তাকে খুঁজে না পেয়ে শেষ সিদ্ধান্ত তাকে বাধ্য হয়েছেন পরিবেশের চাপে যে মেয়েকে বিয়ে দিতে। আর সেই মেয়েটি আস্তে আস্তে তারই ছেলের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে এবং সেই পরিবারেই তার আশ্রয় হয়। তাই সেখানে ধর্মের গোঁড়ামি নয়, সেখানে হচ্ছে মানবতার প্রাধান্য। ঠিক তেমনি এই দেশে এসে বাঙালি মানুষগুলো, সেই নিমাই মাস্টার তার পরিবারকে নিয়ে এসে হতাশায় ভুগছিলেন, অনির্দিষ্ট ঠিকানায় রাস্তায় বসে কাঁদছিলেন। সেই সময় এই রাজ্যের প্রত্যন্ত গ্রামের মোড়ল, আদিবাসী মোড়ল, আদিবাসী সর্দার, তাদের আশ্রয়ে এই গ্রামেতেই মাস্টার মশাই আস্তে আস্তে অশিক্ষিত ছেলে মেয়েদের ঘর থেকে টেনে এনে শিক্ষার আলো দেখিয়ে এলাকার উন্নতি করে, গ্রামের উন্নতি করে, গ্রামের বিদ্যুতের জন্য লড়াই করে, রাস্তার জন্য লড়াই করে গ্রামের আদিবাসীদের সঙ্গে মিলে মিশে এক হয়ে যায়। তাই এখানে আরেকটা জিনিস, ওইদিকে যেমন ধর্মের ক্ষেত্রে মানবতার পরিচয়, এখানেও একটা বিশাল মানবতার পরিচয়, আতিথেয়তার পরিচয়, যে একটা আদিবাসী গ্রামের মানুষরাও কতটা উদার মনের হতে পারে। তাই এখানে কোনো সাম্প্রদায়িকতার সুযোগ নেই, এখানে হচ্ছে মৈত্রীর সুযোগ, সেখানে হচ্ছে শুধু ভ্রাতৃত্ব বোধের সুযোগ। তাই অবশ্যই এই দুটো জিনিস, মানবতা এবং ভ্রাতৃত্ববোধ, ও দুটো জিনিস আজকের যুব সমাজের কাছেও যথেষ্ট গ্রহণযোগ্য হওয়ার কথা। সঙ্গে সঙ্গে অতীত ইতিহাসকে যারা জানে না, অতীতের দাদু ঠাকুমা তাদের কাছে গল্প শুনেছে, তাদের কাছে গল্প বলেই মনে রয়েছে, গল্প বলেই মনে হয়। কিন্তু এই ছবিটা দেখার পরে তাদের মনে হবে যে না, এটা গল্প নয়, সত্যি একটা সত্যিকারের কাহিনী ছিল। এই তিনটে জিনিসই আজকের যুব সমাজের কাছে শিক্ষণীয়। আমি আশা করব আমার এই ছবিতে যেই অবস্থানগুলো তুলে ধরেছি, যে প্লটগুলো তুলে ধরেছি,
সবকটাই মানুষের শিক্ষণীয় বিষয় রয়েছে। একদমই, কারণ এবং যে গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে আমরা আগে হয়তোবা ঠাকুর দাদুমার কাছ থেকে এই বিষয়গুলি শুনতাম যে কোনো এক সময় যুদ্ধ হয়েছিল, কোনো এক সময় প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে বসবাস করেছে। এই বিষয়গুলি একটা গল্প থাকলেও তার বাস্তবতাটা কেমন ছিল তা কিন্তু এই ছবি তুলে ধরছে। এই ছবির যে গুরুত্ব এবং তাৎপর্য বর্তমান প্রজন্মকে অতীত শেখাচ্ছে, বর্তমান প্রজন্মকে আগামী দিনে দেশের যে ইতিহাস, রাজ্যের যে ইতিহাস সেটা শেখাচ্ছে। অন্যদিকে দেখা গেছে যে এই ছবির মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে একতা কিভাবে থাকতে পারে, একটা কমিউনিটি কিভাবে একসাথে থাকতে পারে, সেই বার্তাটাও কিন্তু কোনো এক প্রকার তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। আরো একটা বিষয় জানবো যে যে কোনো সাফল্যের পেছনে একটা কষ্ট তো অবশ্যই লুকিয়ে থাকে। প্রত্যেকটা প্রতিকূলতাকে পেরিয়েই সাফল্যের শিখরে ওঠা যায়। এই ছবি যখন আপনি প্রডিউস করছিলেন, কোন বিষয়গুলি আপনার সামনে একটা প্রতিকূলতা হিসেবে দাঁড়িয়েছিল? প্রতিকূলতা হিসেবে ত্রিপুরা রাজ্যে ছবি করার জন্য একটা চলচ্চিত্র করার ক্ষেত্রে যথেষ্ট প্রাকৃতিক ভাস্কর্য, নদী, পাহাড়, জলাশয় এবং এখানকার যে শিল্পী তার যথেষ্ট সম্ভাবনাই আমাদের রয়েছে, তা প্রাচুর্য যথেষ্ট আছে, কিন্তু নেই ইনফ্রাস্ট্রাকচার। এখানে সিনেমা শিল্পকে দাঁড় করানোর মতো এখনো পর্যন্ত সেই সুবিধা গড়ে ওঠেনি। আমাদের সরকার চেষ্টা করছেন। আজকে যেমন TFTI হয়েছে, সেখানে কিছু ছেলে মেয়েদের শেখানো হচ্ছে, কিন্তু শিখে ওরা বেরিয়ে এসে কাজ করার সুযোগ সুবিধা এখনো তৈরি করা হয়নি। তাই অন্যান্য শিল্পের মতো যদি এই চলচ্চিত্র শিল্পটাকেও সরকার নজর দেন তাহলে এখানে সম্ভাবনা যথেষ্ট, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। যে দিক থেকে আমার কিছু কিছু অসুবিধা হয়েছে বলতেই হচ্ছে যে এখানে সিনেমা করতে গিয়ে আমার সমস্ত টেকনিশিয়ান চলচ্চিত্রে বা ছায়াছবিতে পরিচিত মুখ, ভালো ক্যামেরা, ছবি তুলতে গিয়ে তার যে আনুষঙ্গিক বিষয়বস্তু লাগে, ট্রলি থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসগুলো, সেই সমস্ত জিনিস সবকিছু আমাকে ত্রিপুরার বাইরে থেকে আনতে হয়েছে। যার জন্য এক্ষেত্রে আমার এই ছবিটা করতে গিয়ে 20 থেকে 25% খরচ অনেক বেশি হয়েছে। সেটা যদি আমার রাজ্যে এই ধরনের শিল্প গড়ে ওঠে তাহলে এই অসুবিধাগুলি সহজেই কেটে যাবে এবং আরো আরো অনেক প্রডিউসাররা বাইরে থেকে এসেও এখানে ছবি করতে পারবে, সেই উৎসাহটা পাবে এবং নতুন যারা প্রজন্ম শিখে বেরিয়ে আসছে তারাও সেগুলি করতে সহায়ক ভূমিকা পাবে। কারণ এখানে ইনস্টিটিউট থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কোর্স তো করে, কিন্তু তারপর কিভাবে সিনেমায় চান্স পাবে, সেক্ষেত্রে তারা কলকাতায় ছুটে যায় বা দিল্লি মুম্বাই ছুটে যায়। রাজ্যে পরিকাঠামোর দিক থেকে আরো বেশি উন্নয়নের দরকার রয়েছে এবং সেই অভিজ্ঞতাটাই আপনি তুলে ধরছিলেন। আমি আবার রুমা দেববর্মার কাছে যাব। সিনেমায় হাসির পার্টও থাকে আবার দুঃখের পার্টও থাকে, তো যখন আবেগঘন কোনো সিন আসতো তখন নিজেকে কিভাবে প্রস্তুত করতেন? সেটাই সবচেয়ে চ্যালেঞ্জিং আমার ক্ষেত্রে। ছোটবেলায় আমরা সবসময় যখন সিনেমা দেখি তখন অন্যরা যেভাবে অভিনয় করে মানে আমরাও চেষ্টা করি আমরা কি সেভাবে পারবো সেভাবে অভিনয় করতে, যারা বড় বড় অভিনেতারা আছেন। যেহেতু ওনারা সবাই অভিজ্ঞ, শিখে করেন, কিন্তু আমাদের তো সেই পরিবেশটা আমরা পাইনি। ছোটবেলা থেকে যে শিখে অভিনয় শেখা এই সমস্ত সুযোগটা পাইনি। তো এরকম কোনো সিন বা অভিনয় করতে গেলে, স্পেশাল আবেগপূর্ণ সিন করতে গেলে নিজেকে স্পেশাল আমি বাড়িতে একটু প্র্যাকটিস করি। আমি প্রথমে চেষ্টা করি সেভাবে অভিনয় করার। তারপর আমার মেয়ে আছে, মেয়ে আমাকে যথেষ্ট সাহায্য করে যে অভিনয় হচ্ছে কি না হচ্ছে না সেটা সে একটু বলে। তো আমি মানে সেভাবে করলে আমি একটু নিজেকে প্রকাশ করার একটা সুযোগ পাই।
তারপরে ছবিতে প্রয়োগ করি। আর সেখানে না হলে আমাদের ডাইরেক্টর বাবু তো আছেন, যদি না হয় সেভাবে চেষ্টা করি, মানসিকভাবে প্রস্তুতিটা আগে নিই। এই ছবি যখন প্রকাশিত হয়, স্ক্রিনে যখন মানুষ দেখতে যায়, এবং আমরাও এই বিষয়ের একটা খবর তুলে ধরেছিলাম, যেখানে প্রথম দিনেই প্রচুর মানুষ গিয়েছিলেন এই ছবি দেখার জন্য। ছবি দেখার পর প্রতিক্রিয়াটা কেমন ছিল, কি বলেছে মানুষ? প্রতিক্রিয়া ভালো পেলাম। ফার্স্ট দিন, প্রথম যখন ফার্স্ট শো হলো সেদিন আমরা দেখতে পারিনি, প্রচুর ভিড় ছিল। সেকেন্ড আমরা পরের দিন দেখেছি। তো হল থেকে দেখে যখন আমরা বের হয়েছি, প্রথমে তো আমাদেরকে কেউ চিনতে পারেনি। যখন সিনেমাটা শেষ করে বাইরে বের হই, তখন অনেকে চিনে আমাদের সাথে ছবি তুললো, কথা বললো। তো এই অভিজ্ঞতা খুব ভালো, খুব খুব স্পেশাল হলো। সেটা আমার স্যারের সাথেও শেয়ার করেছি। অর্থাৎ মানে আলাদা একটা অনুভূতি থাকে যে নিজের রাজ্যের কিছু একটা তুলে ধরা, এবং সেখানে যদি অবশ্যই প্রশংসা পাওয়া যায়। আপনার কোন বিষয়ে সব থেকে বেশি, যেমন বলছিলেন যে মায়ের একটা অভিনয়, মায়ের ছাড়াও আর কোন বিষয়টার অভিনয় করতে আপনার বেশি ভালো লাগে? আমি বেশিরভাগ মায়ের অভিনয়টাই করেছি। এই প্রথম যখন ফার্স্ট এরকম অভিনয় জগতে যখন ঢুকি, তখন একটা মানে নায়িকার ভূমিকায় ছিলাম। একটা ককবরকে একটা টেলিফিল্ম করেছিলাম দূরদর্শনে। আর সেখানে প্রথমে নায়িকার অভিনয় করেছিলাম। নায়িকা হলেও সেরকম সফট নায়িকা ছিলাম না, একটু দুষ্ট প্রকৃতির ছিল আমাদের মধ্যে। একটা তখন সমাজ ব্যবস্থা এরকম ছিল যে বর কন্যার এই জায়গাতে এসে তার যে সে কি কাজ পারে এরকম একটা পরীক্ষার মতো দিতে হতো আমাদের সমাজে। সেটা ছিল এরকম একটা চামড়ি অম্পা ছিল টেলিফিল্মের নাম, আর সেখানে করেছিলাম। এরপরে আমি আস্তে আস্তে বেশিরভাগ ভূমিকা আমি এরকম মায়ের ভূমিকা বা বৌদির ভূমিকাই করেছি। এরকম কি মনে হয়, রাজ্যে যদি এই ধরনের সিনেমা আরো হয়, আর যদি এখানকার মানুষজন চান্স পায়, এবং ত্রিপুরার ক্ষেত্রে যেভাবে পশ্চিমবঙ্গে একটা থাকে টলিউড এর প্রত্যেক বছর প্রায় 2-300 না হলেও 20 থেকে 25টাতে হিট সিনেমা বের হয়, রাজ্যের ক্ষেত্রেও যদি এই বিষয়গুলি প্রাধান্য পায়, তবে আপনাদের মতো আর্টিস্ট বা যারা অভিনেত্রী, আগামী যারা প্রজন্ম রয়েছে, তাদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে, যেহেতু আপনি ফিল্ডে রয়েছেন? এখন পর্যন্ত এই ফিল্ডে এর ভবিষ্যৎ নিয়ে মানে পুরোপুরি বলা যাচ্ছে না যে এই নিয়ে ফিউচার হবে, কারণ এতটুকু যখন নিচ্ছি সেই রকম পরিবেশটা এখনো পাওয়া যাচ্ছে না। মানে সিনেমা করেই যে সেট হয়ে যাব এরকম এখনো পরিবেশ পাইনি। এর জন্য আলাদা প্রফেশনে থাকতে হয়, তারপরে দিয়ে এই জায়গাতে আসতে হয়। এখনো পর্যন্ত মানে এই জিনিসটা আমি লক্ষ্য করছি যে জীবিকা নির্বাহ করে বা এই ফিল্মে অ্যাক্টর হিসেবে বা অন্যান্য কাজে অংশগ্রহণ করে ফিউচার সেট হবে এরকম আমি এখনো দেখছি না। আমি অনিল বাবুর কাছে আসবো। আপনি তো গল্পের লেখক, লেখালেখি করেন, সেক্ষেত্রে একটি ঐতিহাসিক বিষয় ছবির মাধ্যমে তুলে ধরা, এই যে পরিবর্তনটা হওয়া জীবনে, কি বলবেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই জনারের কাজ করতেই ভালোবাসি, যে সমাজের কাছে আমার ছবি যেন একটা কিছু মেসেজ দিতে পারে, একটা বার্তা দিতে পারে। কোন রকম অশালীন বা থ্রিল বা কি হরর এই জাতীয় ছবির চাইতে আমি বার্তামূলক কিছু ছবির সম্পর্কে আমার বেশি আগ্রহ। তাই আমার পরবর্তী চিন্তাধারাও যে যা রয়েছে, এবং কোনো ছবি করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি ওই দিকটাকেই বেশি প্রাধান্য দিই, যাতে আমার বলা, আমার লেখার মধ্যে, আমার প্রযোজনার মধ্যে, আমার যারা পরিচালক বা শিল্পীরা রয়েছেন তাদের সকলের মুখ দিয়ে, তাদের চোখ দিয়ে, তাদের অভিনয় দিয়ে সমাজকে যেন কিছু একটা শুভ বার্তা দিতে পারি, যেখান থেকে সমাজ কিছু পাবে, কিছু জানবে, হয় ইতিহাস অথবা অভিজ্ঞতা অথবা সামনের দিনের জন্য সজাগ। এই ধরনের কোনো বার্তাই আমরা সমাজের অবহেলিত দিকটাকেই আমি সবসময় তুলে ধরার চিন্তা আমার রয়েছে। এইভাবেই আমি আমার
পরবর্তী কিছু ছবির ক্ষেত্রেও আমার চিন্তা ভাবনা চলছে। এবং এই ছবি করতে গিয়ে কোথাও কি বিভেদের সুরসুরি বা উস্কানি দিয়েছে এমন কি মনে হয়েছে? এমনটা কোথাও মনে হয়নি, কারণ আমরা বিভেদটা হয়েছে, বিদ্বেষ হয়, বিভেদ হতেই পারে। যদি বিদ্বেষ না থাকে তাইলে আবার মৈত্রীও গঠন হবে না, মিত্রতা না থাকলে ভুল বুঝাবুঝিও হবে না। তো অন্ধকার না থাকলে যেমন আলো আসে না, আলো না থাকলে তেমনি অন্ধকারও আসবে না, তাই স্থবির হয়ে যাবে। তাই বিদ্বেষ আসবে, কিন্তু বিদ্বেষের রোড কজটাকে খুঁজে বের করতে হবে। সেখানে দেখতে হবে আসল তথ্যটা কি, কেন এই বিদ্বেষ হবে, কেন আমরা মিলে মিশে এক হয়ে থাকতে পারবো না, কেন এই ছোট রাজ্য ত্রিপুরাকে আমরা আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে। শুধুমাত্র গল্পের কথা নয়, সেটা বাস্তবে আমাদের দেখাতে হবে। বিভেদ নয়, ঐক্য চাই। বিভেদ হচ্ছে সমাজের সবচেয়ে বড় কণ্টক, যা সমাজকে বিচ্ছিন্ন করে দেয়। তা আমরা বিচ্ছিন্নতার পক্ষে কোনোভাবেই এগোবো না। বিচ্ছিন্নতাকে ফেলে দূর করে দিয়ে যাতে আমরা মৈত্রীর পক্ষে এগোতে পারি, সেটাই আমরা দেখব। তাই আমার ছবিতে ছোট্ট দুটো ক্যারেক্টার আছে। একটা ক্যারেক্টার হচ্ছে যেই মেয়েটিকে নিমাই মাস্টার হারিয়ে এসেছিলেন, সেই মেয়েটির বিয়ের পরে তার যে মেয়ে হয়েছে, তার শিশু সন্তানের নাম রাখা হয়েছে মৈত্রী। আর তেমনি নিমাই বাবুর ছেলে অতুল, অতুল যে কুম্পুইকে বিয়ে করেছে, কুম্পুইয়ের যে সন্তান ছেলে, তার নাম হলো বন্ধন। তাই মৈত্রী, বন্ধন দুটো নাম, এখানে দুটো শিশুর নাম রয়েছে। এতে প্রমাণিত হয় যে আমরা মৈত্রী বন্ধনটাকেই ভালোবাসি। সুতরাং আগামী দিনে যা কিছুই ছবি হোক, সেইভাবে যাতে কোথাও কোনো রকম ঐক্যের বিরুদ্ধে কোনো সুরসুরিকে প্রশ্রয় দেওয়া না হয়, সেই জন্য আমরা যথেষ্ট সজাগ সচেতন রয়েছি। একদমই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে রয়েছে এবং শেষ প্রশ্ন আপনাকে করছি, এই সিনেমা সম্পর্কে শেষ আমাদের দর্শকদের কি বার্তা দেবে? এই সিনেমা সম্পর্কে বলতে গেলে দেখুন, ত্রিপুরা এখন চলছে, আর সবাই দেখবেন, গিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। ফেসবুক আছে, পূর্ব দিগন্ত ফেসবুক পেজ, হ্যাঁ, এরপর ইউটিউবেও আছে, আর সেখানে আপনাদের বক্তব্য শেয়ার করবেন, দেখবেন। এই ছবির মধ্যে আমাদের স্যার অনিল স্যার আগে বলেছেন যে ভ্রাতৃত্ব এবং মানবতার সেই দিকটা দেখানো হয়েছে। দেখবেন সবাই মিলে, খুব ভালো লাগবে, সেটাই। একদমই। অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গর্বের বিষয়, কারণ রাজ্যে যে সিনেমা হয়েছে, যে ছবি হয়েছে, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র রাজ্য নয়, শুধুমাত্র বহিরাজ্য নয়, আন্তর্জাতিক স্তরেও কিন্তু ইতিমধ্যেই প্রশংসা প্রাপ্য, প্রশংসা পাচ্ছেও। সেক্ষেত্রে আগামী দিনে আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকবে রাজ্যের ইতিহাস, দেশের ইতিহাস সম্পর্কে জানাই এবং এই ধরনের সিনেমাগুলিকে আরো উৎসাহ দেওয়া। কারণ ইতিহাসকে জানতে গেলে বা নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে গল্প না শুনে বাস্তবে রাখার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ছবি অত্যন্ত প্রাধান্য পায়। তাই সেক্ষেত্রে পরবাসী ছবি রাজ্যের থিয়েটারে কিন্তু চলছে, আপনারা অবশ্যই গিয়ে থিয়েটারে দেখতে পারেন। এবং এই ছবি সমস্তটা বিষয় তুলে ধরছে না, একেবারে মৈত্রী বন্ধনের কথা উনি বলছিলেন, মৈত্রী বন্ধন ঐক্যবদ্ধভাবে, কারণ আমরা প্রত্যেকে একটি গণতান্ত্রিক দেশে বসবাস করছি, যেখানে গণতন্ত্র শুধুমাত্র প্রথম জায়গায় বা প্রথম স্থানে রয়েছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক এই দেশে, দেশের ইতিহাস এবং বাংলা ভাষাভাষী রাজ্যে পূর্ব পাকিস্তান থাকাকালীন কেমন ছিল ছবি এবং এই প্রজন্ম কি শিখবে তা থেকে, তা কিন্তু খুবই দরকার। তাই শুভবুদ্ধি সম্পূর্ণ মহল এবং তাদের যে আলোচনা, এই আলোচনায় কিন্তু বলতেই হয় এই ছবি আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট প্রাসঙ্গিক। এই মুহূর্তের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছে। আবারও আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।